ঝুঁকি শব্দটা শুনলেই কেমন যেন মনে হয়, তাই না? একটু থমকে যাই আমরা। হ্যাঁ, মনে হয় যেন বিপদ এড়িয়ে চলাই ভালো। ঠিক। কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব, সেটা হলো ঝুঁকি মানে কি শুধু বিপদ, নাকি এর ভেতরে অন্য কিছু আছে, কোনো সম্ভাবনা? হুম, ঠিক এই পয়েন্টটাই আমরা কাইট সুকেলের লেখা দ্য আর্ট অফ রিস্ক বইটার কিছু ভাবনা নিয়ে কথা বলবো। দি আর্ট অফ রিস্ক, ওয়াহ! নামটাতেই একটা অন্যরকম ব্যাপার আছে। ঝুঁকির শিল্প। একদম, মানে বইটা শুধু ঝুঁকি নিতে বলছে না, বলছে কিভাবে স্মার্টলি ঝুঁকি নেওয়া যায়, হিসেব করে। ও আচ্ছা, তার মানে এটা জীবনকে দেখার, যাপন করার একটা নতুন অ্যাঙ্গেল। অনেকটা তাই। আজকের আলোচনাটা এই নিয়েই, কিভাবে জীবনে ঝুঁকি আর বুদ্ধিমত্তার মধ্যে একটা ব্যালেন্স আনা যায়। ভয়টাকে বাদ দিয়ে নয়। না না, ভয়কে বাদ দেওয়া নয়, ভয়টাকে চিনে বুঝে তাকে চালনা করা। সুকেল বলছেন ভয় আসলে শত্রু নয়, এটা একটা সিগন্যাল। সিগন্যাল? আচ্ছা, এই বিষয়টা একটু একটা উদাহরণ দিলে কেমন হয়? হ্যাঁ, দেওয়া যাক। ধরুন, আমার পরিচিত একজন অর্ণব ছোটবেলায় খুব চুপচাপ, একটু ভীতু টাইপের ছিল। হুম। পড়াশোনায় ভালো, কিন্তু ক্লাসে সবার সামনে কথা বলতে গেলেই গলা শুকিয়ে যেত। ও। বন্ধুরা যখন সাইকেল চালানো শিখছে, ও শুধু দাঁড়িয়ে দেখত, ভাবত যদি পড়ে যাই বা লোকে যদি হাসে। এই যদিগুলো ওকে আটকে রাখত। এই যদিগুলো কিন্তু খুব স্বাভাবিক। আমাদের মস্তিষ্ক তো এভাবেই কাজ করে, সম্ভাব্য বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু অর্ণবের জীবনে একটা মোড় আসে কলেজে। একটা বড় প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ। আচ্ছা। খুব গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। মনে মনে চাইছে, কিন্তু সেই পুরনো ভয়, ব্যর্থ হওয়ার ভয় ওকে যেন জাপটে ধরে। ঠিক এই সময়টায় ওর একজন শিক্ষক ওকে একটা কথা বলেন, যেটা ওর ভাবনা চিন্তা অনেকটাই পাল্টে দেয়। তাই নাকি? কি বলেছিলেন তিনি? খুব জানতে ইচ্ছে করছে। শিক্ষক বলেছিলেন, দেখো অর্ণব, ভয়টা কি বলতো? এটা তোমার ব্রেনের একটা রিস্ক অ্যালার্ম। রিস্ক অ্যালার্ম? হ্যাঁ, বিপদ দেখলে বা বিপদের সম্ভাবনা দেখলে বাজে। কিন্তু ভাবো, রিস্ক মানেই কি সবসময় বিপদ? রিস্ক মানে তো নতুন কিছু হওয়ারও সম্ভাবনা, ভালো বা খারাপ। ঠিক। তো অ্যালার্মটাকে শুধু বিপদ সংকেত না ভেবে যদি প্রস্তুতির সংকেত হিসেবে দেখো, তাহলেই তো এগিয়ে যাওয়া যায়। বাহ, দারুণ দৃষ্টিভঙ্গি তো। এই একটা কথাতেই তো পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, আর কাইট সুকেল তার বইতে ঠিক এই দর্শনটাই, এই ভয়কে ন্যাভিগেট করার ব্যাপারটাকে আরও গুছিয়ে বলেছেন। তার মানে ভয় পাওয়াটা স্বাভাবিক, আমাদের মস্তিষ্কের একটা ডিফেন্স মেকানিজম। একদম। সমস্যাটা হয় যখন আমরা সিগন্যালটাকে ভুল পড়ি, যখন ভয়টাকে পথ আটকানোর কারণ ভাবি, পথ দেখানোর নয়। ঠিক তাই, সুকেল এটাই বলতে চেয়েছেন। আমরা তো রোজ জেনে বা না জেনে কত ঝুঁকি নিই। যেমন? এই যে রাস্তা পার হচ্ছি, গাড়ি চালাচ্ছি, নতুন কারো সাথে কথা বলছি, বা ধরুন নিজের মনের কোনো কথা কাউকে বললাম। হ্যাঁ, এগুলোতে তো ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে। অবশ্যই, কিন্তু এগুলো আমরা সচরাচর ভাবি না। ঝামেলাটা হয় যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, যেখানে ঝুঁকিটা বেশ স্পষ্ট। তখন কি হয়? তখন হয় আমরা খুব ভয় পেয়ে পিছিয়ে যাই, অথবা একেবারে হটকারে কিছু করে বসি, কোনো হিসেব নিকেশ ছাড়াই। আচ্ছা। সুখেলের লক্ষ্য হল এই দুটো এক্সট্রিম পয়েন্টের মাঝে একটা রাস্তা খোঁজা, যেটাকে উনি বলছেন স্মার্ট রিস্ক, বুদ্ধি খাটিয়ে ঝুঁকি নেওয়া। তার মানে সাহস নিয়ে আমাদের যে ধারণা, সেটা তো একটু বদলানো দরকার। সুকেলের ওই কথাটা মনে পড়ছে, কারেজ ইজেন্ট দি অ্যাবসেন্স অফ ফিয়ার। হ্যাঁ, ইটস টেকিং অ্যাকশন ডিসপাইট ফিয়ার। হ্যাঁ, সাহস মানে ভয় নেই তা নয়, ভয় আছে, কিন্তু সেই ভয়কে সাথে নিয়েই এগোনোর ক্ষমতা। শুনতে সহজ লাগলেও করাটা কঠিন নিশ্চয়ই। কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব নয়। সুখেল একটা দারুণ উদাহরণ দিয়েছেন, একজন ফাইটার পাইলটের। ও, যুদ্ধের সময়? হ্যাঁ, যুদ্ধের সময় এমন একটা অবস্থা, ওকে একটা ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে। হয় শত্রুর আক্রমণ থেকে বাঁচতে প্লেনটাকে ঝড়ের মধ্যে অনেক নিচে নামাতে হবে, যেখানে কিছুই দেখা যাচ্ছে না প্রায়। বাপরে। অথবা ঝুঁকি নিয়ে ওপরে থেকেই লড়তে হবে, বুটোতেই প্রাণের ঝুঁকি মারাত্মক। ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। কি করলেন তিনি? ভয় পাননি? ভয়?
অবশ্যই পেয়েছিলেন। সুকেল লিখছেন, পাইলট পরে বলেছেন তার হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল, ভয়ের সব লক্ষণ ছিল। কিন্তু তার যে ট্রেনিং, বছরের পর বছরের ট্রেনিং, সেটা তাকে শিখিয়েছিল ভয় লাগার সত্ত্বেও মাথা ঠান্ডা রাখতে হয় কিভাবে, আচ্ছা, পরিস্থিতি বিচার করে সবচেয়ে কম সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে হয় কিভাবে। সে ভয়টাকে অস্বীকার করেনি, বরং ভয়টাকে একটা ডেটা হিসেবে ব্যবহার করেছে। ডেটা কিভাবে? যে হ্যাঁ, পরিস্থিতি বিপজ্জনক, তাই আরও বেশি ফোকাস দরকার, আরও সতর্কতা দরকার। আমাদের ব্রেইনের যে অংশটা বিপদ সংকেত দেয় তাকে কন্ট্রোল করতে শেখা, তার দেয়া তথ্যটা কাজে লাগানো, এটাই সাহস। ওয়াও, এটা ভয়কে জয় করা নয়, ভয়কে ম্যানেজ করা। একদম, ভয়কে পরিচালনা করা। দারুণ ব্যাখ্যা। তার মানে ট্রেনিং আর প্রস্তুতি খুব জরুরি। এই একই লজিক কি জীবনের অন্য ফিল্ডেও চলে? যেমন ধরুন ব্যবসা। অবশ্যই। সেখানে তো আর জীবন মৃত্যুর প্রশ্ন নেই, কিন্তু টাকা হারানোর ভয়, ব্যর্থ হওয়ার ভয় তো থাকেই। ঠিক, ব্যবসার জগতে তো ঝুঁকি আর সাফল্য হাত ধরাধরি করে চলে। ধরুন একজন নতুন উদ্যোক্তা, তার কাছে একটা দারুণ আইডিয়া আছে, কিন্তু সেই সময় দেশের অর্থনীতি খারাপ, বাজার ভালো না, বিশেষজ্ঞরা বলছে এখন নতুন কিছুতে টাকা ঢালা ঠিক না। আচ্ছা। বন্ধু, পরিবার সবাই বোঝাচ্ছে এটা ভুল সময়, এখন ঝুঁকি নিলে নির্ঘাত লস। এই অবস্থায় তো বেশিরভাগ লোকই পিছিয়ে আসবে। স্বাভাবিক, কিন্তু এই উদ্যোক্তা অন্যের কথায় কান দিলেন না, নিজের আইডিয়ার উপর ভরসা রাখলেন। কিন্তু সেটা অন্ধবিশ্বাস না। তাহলে তিনি ঝুঁকিটা বুঝলেন, তাই শুধু আইডিয়া নিয়ে বসে থাকলেন না, মার্কেট রিসার্চ করলেন। সত্যিই কি প্রোডাক্টের চাহিদা আছে? কম্পিটিটরস কারা? তাদের দুর্বলতা কোথায়? নিজের প্ল্যানের সমস্যা কি হতে পারে? সবচেয়ে খারাপ সিচুয়েশন হলে কতটা ক্ষতি হবে? সেই শখটা সামলানোর মতো অবস্থা তার আছে কিনা? মানে পুরো হিসেব কষে? একেবারে সবটা হিসেব করে একটা প্ল্যান বানিয়ে তারপর ওই খারাপ মার্কেটেই তিনি নামলেন। এটাই হলো আর্ট অফ রিস্ক, ঝুঁকির শিল্প। এটা লাখের ভরসায় ঝাঁপ দেওয়া নয়, এটা জ্ঞান, অ্যানালিসিস আর প্রস্তুতির ওপর ভর করে নেওয়া স্টেপ। বোঝা গেল। তার মানে স্মার্ট রিস্ক নিতে গেলে শুধু বুকের পাটা থাকলেই হবে না, মাথাটাও খাটাতে হবে, প্রস্তুতি নিতে হবে। ঠিক। আচ্ছা, এই ঝুঁকি নেওয়াটা কি শুধু বাইরের সাফল্য বা টাকার সাথেই যুক্ত, নাকি এর কোনো গভীর মানেও আছে নিজের জন্য? খুব ভালো প্রশ্ন। সুকেল কিন্তু এই দিকটাও দেখিয়েছেন। ঝুঁকির সাথে সেলফ ডিসকভারি বা আত্ম আবিষ্কারের একটা গভীর কানেকশন আছে। তাই নাকি? উনি আরেকটা উদাহরণ দিয়েছেন, একজন পর্বতারোহীর পাহাড় চড়তে গিয়ে মাঝপথে ভয়ঙ্কর তুষার ঝড়ে আটকে পড়েছেন। কনকনে ঠান্ডা, কিছুই দেখা যাচ্ছে না। বেস ক্যাম্প থেকে সঙ্গীরা রেডিওতে বলছে, ফিরে এসো, এখনই ফিরে এসো। পরিস্থিতি খুবই খারাপ। ফিরে আসাই তো স্বাভাবিক মনে হচ্ছে। লজিক্যালি তাই, কিন্তু পর্বতারোহী এক মুহূর্ত থামলেন, ভাবলেন ফিরে তো যাওয়াই যায়, কিন্তু এই যে ভয়টা, এই যে অনিশ্চয়তা, এটার মুখোমুখি না হলে আমি কি কখনো জানতে পারবো আমার নিজের ভেতরের জোর কতটা, আমার লিমিট কোথায়? তিনি তখন ঠিক করলেন এগিয়েই যাবেন। চূড়ার দিকে না হোক, অন্তত ঝড়টা একটু কমা পর্যন্ত অপেক্ষা করবেন। শেষ পর্যন্ত তিনি সেফলি ফিরে এসেছিলেন। কিন্তু চূড়ায় ওঠার চেয়েও বড় পাওয়া ছিল ওই অভিজ্ঞতাটা, নিজের ভয়কে ফেস করার, নিজের ক্ষমতাকে জানার। তার মানে ঝুঁকিটা শুধু পাহাড় জয়ের ছিল না? না, নিজেকে জানারও ছিল, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার। বাহ, অসাধারণ। তার মানে ঝুঁকি আমাদের বাইরের পৃথিবীর সাথে লড়তেও শেখায়, আবার ভেতরের পৃথিবীর ম্যাপটাও চিনিয়ে দেয়। একদম। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, আচ্ছা কিছু লোক এত সহজে ঝুঁকি নেয় কি করে, আবার কেউ কেউ খুব ভয় পায়, কেন এমন হয়? এর পেছনে কি কোনো সায়েন্স আছে? হ্যাঁ, আছে তো। আমাদের ব্রেন কেমিস্ট্রির একটা ভূমিকা আছে। সুকেল এখানে আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমের কথা বলেছেন। ডোপামিন? সেটা কি? ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার। এটা আমাদের রিওয়ার্ড আর মোটিভেশন কন্ট্রোল করে। কিছু মানুষের ব্রেনে নতুন কোনো অভিজ্ঞতা বা চ্যালেঞ্জের মুখে পড়লে ডোপামিন বেশি রিলিজ হয়। তাতে কি হয়? তাতে তাদের মধ্যে একটা উত্তেজনা, একটা আনন্দের মতো অনুভূতি হয়। এটাই তাদের নতুন বা একটু ঝুঁকিপূর্ণ কাজের দিকে টানে। তারা স্বভাবতেই একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়, নতুনের খোঁজ করে। আর যাদের কম রিলিজ হয়?
তাদের ক্ষেত্রে হয়তো এই রিওয়ার্ড সিগন্যালটা ততটা জোরালো নয়, অথবা তাদের আগের অভিজ্ঞতা বা পরিবেশ তাদের শিখিয়েছে যে চেনা গণ্ডিটাই নিরাপদ। তাদের ব্রেন ঝুঁকিটাকে বিপদের সাথেই বেশি লিঙ্ক করে, পুরস্কারের সাথে কম। তাই তারা একটু সেফ খেলতে চায়। তার মানে এটা আমাদের ব্রেনের গঠনের ওপর অনেকটা নির্ভর করে। হ্যাঁ, আমাদের নিউরোলজিক্যাল মেকআপের ওপর। তাহলে কি এর মানে হলো যারা স্বভাবগতভাবে ভীতু তাদের কিছুই করার নেই? এটা কি ভাগ্য? না, এখানেই আসল কথাটা। সুকেল জোর দিয়ে বলছেন রিস্ক টলারেন্স ক্যান বি ট্রেন্ড। ট্রেন করা যায়? ঝুঁকি সহ্য করার ক্ষমতা? হ্যাঁ, এটা বাড়ানো সম্ভব। যদিও আমাদের স্বাভাবিক টেন্ডেন্সি যাই হোক না কেন, প্র্যাকটিসের মাধ্যমে এটা ইমপ্রুভ করা যায়, অনেকটা মাসল বিল্ডিংয়ের মতো। ইন্টারেস্টিং। কিভাবে? নিয়মিত চর্চা করলে যেমন মাসল বাড়ে, তেমনি ছোট কন্ট্রোলড ঝুঁকি নিয়ে ফেলিয়ার থেকে শিখে নিজের ভাবনা চিন্তাকে কনসিয়াসলি বদলে আমরা রিস্ক নেওয়ার ক্ষমতা বাড়াতে পারি। এটা তো দারুণ খবর। তার মানে যারা একটু বেশি সতর্ক তারাও চেষ্টা করলে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার স্কেলটা শিখতে পারে। অবশ্যই পারে। কিন্তু এই ট্রেনিংটা শুরু করবে কিভাবে? কোনো টিপস আছে? সুকিল কিছু পদ্ধতির কথা বলেছেন, যেমন শুরু করতে হবে ছোট লো রিস্ক স্টেপ দিয়ে, এমন কাজ যা করতে একটু ভয় লাগে কিন্তু ব্যর্থ হলেও খুব বড় ক্ষতি হবে না। আচ্ছা। তারপর সেই অভিজ্ঞতাটা অ্যানালাইজ করা, কি শিখলাম, ভুল কোথায় হলো, পরের বার কি করলে ভালো হবে। ফেলিয়ারটাকে পার্সোনাল হার হিসেবে না দেখে লার্নিং অপরচুনিটি হিসেবে দেখা। এটা জরুরি। তারপর ধীরে ধীরে ঝুঁকির লেভেলটা বাড়ানো, নিজের কমফোর্ট জোনের বর্ডারটাকে একটু একটু করে পুশ করা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আসলে একটা স্কিল, জন্মগত ভাগ্য নয়। আর এই স্কিলটা শিখতে পারলে তো জীবনের অনেক দরজা খুলে যেতে পারে। কারণ জীবনের টার্নিং পয়েন্টগুলো তো অনেক সময় ছোট ছোট ডিসিশনের উপরে নির্ভর করে। ঠিক তাই। একটা ছোট্ট হ্যাঁ বা না বলার সিদ্ধান্ত, একটা নতুন পথে হাঁটার সিদ্ধান্ত। দেখতে ছোট লাগলেও এর এফেক্ট অনেক দূর যেতে পারে। ঠিক সময়ে ঠিক ঝুঁকিটা চেনার ক্ষমতা, নেওয়ার ক্ষমতা, এটা আসলে নিজের ফিউচারের ওপর কন্ট্রোল বাড়ানোর চেষ্টা। সুকেলের বইটা তাহলে এই ডিসিশন নেওয়ার মোমেন্টগুলোতে আমাদের হেল্প করতে পারে। হ্যাঁ, আরও সচেতন, আরও স্ট্র্যাটেজিক হতে সাহায্য করে। এই আলোচনা থেকে কিছু প্রশ্ন মনে আসছে যা হয়তো আমরা নিজেদের করতে পারি, মানে শ্রোতারাও ভাবতে পারেন। জীবনে কি এমন হয়েছে যে মন চেয়েছে একটা ঝুঁকি নিতে, কিন্তু চারপাশ থেকে বাধা এসছে, বলা হয়েছে এটা পাগলামি। আনিলে কেন নেওয়া হয়নি? সত্যি কি বাইরের চাপ, নাকি নিজের ভেতরের ভয়? এই সেলফ অ্যানালিসিসটা দরকারি, খুব দরকারি। এই প্রশ্নগুলো আমাদের নিজেদের প্যাটার্ন বুঝতে সাহায্য করে। আর সুকেলের মতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি কোনটা জানেন? সবচেয়ে বড় ঝুঁকি? সেটা আবার কি? সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। তাই নাকি? কেন? কারণ যখন আমরা খুব সেফ খেলতে গিয়ে, চেনা গণ্ডির মধ্যে থাকতে গিয়ে সব রকম ঝুঁকি এড়িয়ে চলি, তখন আমরা নিজেদের পুরো পোটেনশিয়ালটাকেই এক্সপ্লোর করার সুযোগ হারাই। আমরা জানতেই পারি না আমরা আসলে কতটা করতে পারতাম। নিজেদের একটা ছোট গণ্ডিতে নিজেরাই আটকে ফেলি। এটা তো খুব গভীর কথা, সত্যি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম, যদি একটু সামারি করি? হ্যাঁ, করা যাক। প্রথমত, ভয়কে শত্রু না ভেবে একটা দরকারি ইনফরমেশন বা সিগন্যাল হিসেবে দেখা। ঠিক। দ্বিতীয়ত, ঝুঁকি নেওয়ার আগে ভাবা, বিশ্লেষণ করা, হিসেব করা, মানে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া, হুট করে ঝাঁপ না দেওয়া। একদম। তৃতীয়ত, ব্যর্থতা জীবনের অংশ, সেটাকে এড়িয়ে না গিয়ে তা থেকে শেখা, ভবিষ্যতের জন্য তৈরি হওয়া। আর চতুর্থত, জীবনের যে অনিশ্চয়তা, আনসার্টেনিটি, সেটাকে ভয় না পেয়ে নিজের গ্রোথের সুযোগ হিসেবে দেখা। চমৎকার বলেছ। আর সুকেলের ওই মেটাফোরটা, উপমাটা আবার মনে পড়ছে। কোনটা? উনি বলেছেন, রিস্ক ইজ দ্য ব্রিজ বিটুইন হোয়াট ইউ আর অ্যান্ড হোয়াট ইউ কুড বি। বাহ! ঝুঁকিই হলো সেই সেতু যা আমরা এখন যা আছি সেখান থেকে আমরা যা হতে পারতাম তার দিকে নিয়ে যায়। ঠিক। আমাদের বর্তমানটা তো আমাদের অতীতের অভ্যেস আর সিদ্ধান্তের ফল। কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের পোটেনশিয়াল, সেটা নির্ভর করছে আজ আমরা কতটা বুদ্ধি করে ঝুঁকে নিতে রাজি তার উপর। এই সেতুটা আমরা বানাবো নাকি পাড়েই বসে থাকব, ডিসিশনটা আমাদের। একদম। তাই পরের বার যখন কোনো চ্যালেঞ্জ আসবে, সাথে ভয় বা দ্বিধাও আসবে, তখন হয়তো একটু থমকে ভাবা যেতে পারে। কি ভাবা যেতে পারে?
যে এই ভয়টা কি সত্যি বিপদের অ্যালার্ম, নাকি এটা আসলে বলছে এইখানেই তোমার বেড়ে ওঠার সুযোগটা লুকিয়ে আছে? ঠিক। আর এখানেই শেষ প্রশ্নটা আসে মনে হয়, আমরা কি নিজেদের জীবনের শিল্পী হতে চাই? নিজের ক্যানভাসের নিজের রঙে আঁকতে চাই? নাকি অন্যের এঁকে দেওয়া ছকে অন্যের রঙে বাঁচতে চাই? যদি প্রথমটা চাই, যদি নিজের জীবনের কারিগর হতে চাই, তাহলে ঝুঁকি নেওয়ার এই শিল্পটা, এটা শেখা ছাড়া উপায় নেই। তাই শেষ করার আগে এটাই বলার, ঝুঁকি নিন, অবশ্যই হিসেব করে, বুঝে, প্রস্তুতি নিয়ে। কারণ ঝুঁকি নিলে আপনি জিততেও পারেন, হারতেও পারেন। কিন্তু চেষ্টা না করলে? চেষ্টা না করলে, ঝুঁকি না নিলে হারটা তো কনফার্মড। ঝুঁকি নেওয়ার মধ্যে যে লার্নিংটা আছে, হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর যে অভিজ্ঞতা, সেটাই তো জীবনকে জীবন্ত করে তোলে। একদম। আসলে দ্য আর্ট অফ রিস্ক তো আলাদা কিছু নয়, এটা জীবনেরই শিল্প, যেখানে ঝুঁকি মানে শুধু ভয় বা লস নয়। ঝুঁকি মানে জীবনের নতুন রং, নতুন ছন্দ, নতুন কিছু খুঁজে পাওয়ার উত্তেজনা, নিজেকে নতুন করে আবিষ্কার করার সাহস।